আচ্ছা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে ঋষভ পান্থ, তারপর শ্রেয়াস আয়ার, এরা এরকম রেকর্ড করার দাম এবার আইপিএলে কিভাবে পেল? বা প্রতি বছর আইপিএলে এরকম এত বড় বড় রেকর্ড হচ্ছে কি করে গত 2-3 বছর? আপনারা অনেক ক্রিকেটীয় কারণ বলবেন, অনেক কমার্শিয়াল কারণ বলবেন, অনেক কিছু বলবেন, ব্র্যান্ডিংয়ের কথা বলবেন। কিন্তু এখন সারা পৃথিবীর মিডিয়ার ধারণা যে এই পুরো ব্যাপারটার একটা মাস্টার মাইন্ড লোক আছে, যে লোকটা ইচ্ছা করে এই লোক প্লেয়ারগুলোর দাম বাড়ায় দেয়। সেই লোকটা কে? সেই লোকটার নাম হচ্ছে কিরণ কুমার গান্ধী। এই কিরণ কুমার গান্ধীরে নিয়ে আজকে ছোট্ট একটু কথা বলি। আজকের পর্বটা সত্যিই ছোট করব। এছাড়া একটু সত্যি সত্যি দুইটা লাইন বলবো যে আসলে এই ঋষভ পান্থ, শ্রেয়াস আয়ারদের দাম এরকম ভয়াবহ পরিমাণে বাড়ে কেন। শুরুতে একটু কিরণ কুমার গান্ধীর কথা বলা যাক। কেউ বলতেছে যে ব্রেন বিহাইন্ড দ্য সিন, কেউ বলতেছে চাণক্য। চাণক্য মানে হচ্ছে একজন কূটবুদ্ধিধর পণ্ডিতের কথা, যিনি আদি ভারতের একজন পণ্ডিত ছিলেন। তো যেভাবেই দেখেন সব মিডিয়ার ধারণা যে এই যে আইপিএলে গত 2-3 বছর ধরে খেলোয়াড়দের প্রতি বছর 2-3 জন খেলোয়াড় একজন আরেকজনের টপকায় কোটির রেকর্ড ভেঙে ফেলতেছে। 23 কোটি, 24 কোটি, 25 কোটি, এবার 27 কোটিতে উঠে গেছে। এই সবার ধারণা যে এই লোকটা হচ্ছে ব্রেন, এই লোকটার কারণে এই জিনিসটা ঘটতেছে। এই কিরণ কুমার গান্ধী, এই ভদ্রলোক কে সেটা একটু আগে বলি। এই ভদ্রলোক হচ্ছেন ইন্ডিয়ার অন্যতম বড় এয়ারলাইন বিজনেস আরএমজি গ্রুপের চেয়ারম্যান। ওদের অনেক বিজনেস আছে এবং ওনার বাবা খুব বড় বিজনেসম্যান ছিলেন। ওনার বাবা মূলত আরএমজি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইন্ডিয়ার টপ বিলিয়নারদের একজন, যদি ইন্ডিয়ার শীর্ষ ধনীদের একজন না, কিন্তু একজন বিলিয়নার ছিলেন। ওনার ছেলে কিরণ কুমার, উনি দেশের বাইরে পড়াশোনা করছেন এবং বিজনেসে পড়াশোনা করছেন। পড়াশোনা করে এসে বাবার মৃত্যুর পরে উনি বিজনেসের হাল ধরছেন। বাবার মৃত্যুর আগেই ইনফ্যাক্ট উনি বিভিন্ন বিজনেসের সঙ্গে পরিচিত হচ্ছিলেন, বাবার এই বিশাল সাম্রাজ্যের সঙ্গে। এই ভদ্রলোক হচ্ছে দিল্লির কো ওনার। এখন এই ভদ্রলোক 2023 সাল থেকে নিলামের এই টেবিলে আসেন। দিল্লি তো অলমোস্ট শুরু থেকেই আইপিএলে আছে, কিন্তু এই গেমটা এই কিরণ কুমার দেখানো শুরু করছেন এই গত 3 বছর ধরে, মানে 2023, 24 আর 25। এখন অনেক গেমটা কি দেখেন, আমি এই ব্যাপারটা না খুব কনভিন্সড না যে আসলে কিরণ কুমারের একার গেমের ফলে পুরো নিলাম ঘর এরকম উলট পালট খাইতে থাকে কিনা। কিন্তু মিডিয়া দাবি করতেছে, বড় বড় বিশেষজ্ঞরা দাবি করতেছেন, তারে নিয়ে একটানা টুইট হচ্ছে এবং সিনারিওগুলো চোখের সামনে দেখলে মনে হচ্ছে যে আসলেই একটা মজা আছে এখানে। সেই মজাটা কি? কিরণ কুমার কিভাবে সবার দর বাড়ায় দেন? এখন মানে যেটা বলা হচ্ছে যে ওনার একটা গ্রামার আছে। উনি একটা খেলোয়াড়কে, একটা বা দুটো খেলোয়াড়কে টার্গেট করেন, সাধারণত দুটো খেলোয়াড়কে টার্গেট করেন। এর আগে তো মোটামুটি আম জনতা সবাই বুঝে যায় যে এবার টপ সেল কার কার হইতে যাচ্ছে, টপ প্রাইস কে কে পাইতে যাচ্ছে। এই 7 জনের কেউ, এই 8 জনের কেউ, এরকম একটা লিস্ট আপনারা বললে আপনিও বানায় ফেলতে পারবেন যে এবার নিলামগড়ে সবচেয়ে বেশি ঝড় তুলবে কোন 8 জন বা কোন 10 জন। সেই লিস্টটা যে কোনো বিশেষজ্ঞের কাছে চাইলে কিরণ কুমারকে দিয়ে দিতে পারবে। কিরণ কুমার কি করেন, ওই লিস্টের ভেতরে যারা একটু কম দামি থাকে তাদের ভিতরে, মানে উনি তো ওনার অ্যানালিস্টরা তো বলে দিবে যে এর ভিতরে স্যার এই 4 জন হচ্ছে মোস্ট ওয়ান্টেড থাকবে, এই পরের 6 জন হচ্ছে একটু কম দামি। উনি যেটা করেন ওর থেকে নাকি 2 জন বা 1 জনকে চুজ করেন, এটা মনে মনে রেখে দেন। এরপরে যেটা করেন এবং এমনভাবে এটা সাজান উনি যে ওইখানে নিলামঘরে অকশনিয়ার তো আপনার নাম ডাকবে হচ্ছে একটা সিরিয়াল অনুযায়ী। এই সিরিয়াল অনুযায়ী তো উনি যেটা করেন যে ওনার পছন্দটা কোনো ক্রমেই প্রথম 7-8টা যে নাম ডাকা হয় এটার মধ্যে না থাকে। অ্যাকচুয়ালি উনি চান 20-র বাইরে চলে আসতে। এই 20 পর্যন্ত ওনার টেকনিকটা কি, 20-র ভিতরে প্রত্যেকটা বিডে উনি অংশ নেবেন। এই 20-র ভেতরে ধরেন 30 লাখ ভিত্তিমূল্য আছে, 2 কোটি ভিত্তিমূল্য আছে। শুরুর দিকে তো সব 2 কোটি রুপির ভিত্তিমূল্য। তো যাই হোক, ওনার লাগুক চাই নাই লাগুক, কাউরে উনি ভিত্তিমূল্যে কিনতে দিবেন না। অলমোস্ট 10 কোটি পর্যন্ত সবাই ধাওয়া করে যান, মানে 8 কোটি 9 কোটি এই জায়গায় কিরণ কুমারের বিট থাকবেই এবং প্রথম 1-2 বিটের মধ্যে উনি বিট করবেন, উনি ওই জায়গায় ধরবেন। এতে কি হয় যে ধরেন খেলোয়াড়টার দাম 2 কোটি, এখন তারা লখনৌ টার্গেট করে আসছে, 3 কোটিতে উঠে গেছে। 1 কোটি তো খুব বড় ম্যাটার করে না, মোটামুটি সবাই ভালো মানে নিয়েই আসে, ওইখানে ভালো বাজেট নিয়েই আসে, আইপিএল অনুমোদিত বাজেট, যে সর্বোচ্চ আজকে আপনি এত খরচ করতে পারবেন এই নিলামে। তো সেটা নিয়ে আসলে 1-2 কোটিতে ম্যাটার করে না। কিন্তু উনি যেটা করেন, যার দাম 3 কোটি ওঠার কথা সেটা একবার 4 কোটি ডেকে দেন। আরে ভাই, লখনৌর নিলামে যারা অংশ নিয়েছে তারা জানে যে এই খেলোয়াড়টারে আমার লাগবে, সে 5 কোটি ডাকে, উনি 6 কোটি, এভাবে বাড়তে বাড়তে 8-9 কোটিতে যাওয়ার পরে উনি ক্ষান্ত দিয়ে দেন, হঠাৎ করে উনি নাই হয়ে যান।
নাই হয়ে যাওয়ার পরে যে লখনৌ লাগবে, তো তো লখনৌ দেখে 2 কোটির খেলোয়াড় 10 কোটি গেছে, এমন কিছু না, নিয়ে নেয়। 10 কোটিতে যে ফাইনাল ডাকে তখন ওনারে জিজ্ঞেস করলে উনি একটা মুচকি হাসি দেন, না আমি নিব না। এভাবে উনি প্রথম দিকের নিলামে যারা আসে তারকা খেলোয়াড় তাদের সবার দাম বাড়াইতে থাকেন, মানে 10 কোটির নিচে কেউ পার পাবা না। এবার যারা ওই যে মেগাস্টার বললাম যে টপ 10, ওই টপ 10-এর 1-2 যখন মঞ্চে ওঠে, নিলামে ওঠে, একদম মানে উনি তেড়ে ফুড়ে বিট করা শুরু করেন, মনে হয় যে ওনার লাগবেই এই খেলোয়াড়টা। 15 কোটি, 16 কোটি, 17 কোটি ছাড়া যাচ্ছে, যেটা শ্রেয়াস আয়ারের ক্ষেত্রে হলো, একদম সেটা 23 কোটিতে চলে গেল। 23 কোটি ঠিক আগের বিটটা ছিল ওনার, কারণ উনি জানেন যে উনি যদি 23 কোটির আগের বিডও করেন, ওটা কত ছিল আমার খেয়াল নেই, তাও আরটিএম মানে রাইট টু ম্যাচ একটা ইয়ে থাকে, এটা আপনারা জানেন, সবাই আমার চেয়ে ভালো জানেন, যে যে খেলোয়াড় আগের বছর যে দলে ছিল তারে হয়তো ওরা রাখতে পারে নাই, কিন্তু একটা আইন থাকে যে নিলামঘরে সর্বোচ্চ যে দর উঠবে ওই একই টাকা দিয়ে ওই রাইট টু ম্যাচের ওই দলটা, মানে আগের বছরের মালিক, সে কিনে নিতে পারবে। এখানে আরেকটা কলের সুযোগ থাকে, যখন আরটিএম কার্ড তোলে তারপরে আবার যে লাস্ট কল করছিল তারা জিজ্ঞেস করা হয় আপনি কি কোনো ফাইনাল কল দেবেন, তখন যদি ফাইনাল কল না দেয় আরটিএমের ওই লোককে নিয়ে নিতে হয়, কারণ সে আরটিএম কার্ড তুলছে। এখন যেটা করে আপনার কিরণ কুমার যেটা করেন, উনি আরটিএমের আগ পর্যন্ত একদম এই সুপারস্টারদের পেছনে পড়ে থাকে, দাম হাঁকতেই থাকে, কারণ উনি জানে যে এই খেলোয়াড়ে এই দল রাখবে, এই দল নিবেই। উনি এই দলের সাইকোলজিটা জানে, এই দলের স্ট্রাকচার জানে, এই দলের প্রয়োজনটা জানে। উনি জানে যে লখনৌয়ের একটা উইকেট কিপার ক্যাপ্টেন লাগবে, টপ উইকেট কিপার ক্যাপ্টেন, উইকেট কিপার তো ব্যাকআপও থাকবে, সেটাকে ঋষভ পন্থ। ফলে উনি একদম 23 কোটি পর্যন্ত ডাকলেন। ডাকার পরে আরটিএম করতে বলা হলো, আরটিএমও হলো, তখন ফাইনাল কল দিল লখনৌ 27 কোটির উপর। উনি জানেন যে এরকম কিছু একটা না দিয়ে আমাদের দিয়ে কিনতে পারবা না। এখন দেখেন নিলামঘরের চিত্রটা আপনি একটু ভেবে দেখেন যে পরিস্থিতিটা কি দাঁড়ালো, যে প্রথম 20-25 জন খেলোয়াড়ের পিছনে নিলামঘরের উনি ছাড়া বাকিদের সবার একটা হিউজ অ্যামাউন্ট বের হয়ে গেছে। শুধু টপ 3-4 জন খেলোয়াড়ের পিছনেই 150-200 কোটি টাকা চলে গেছে, টপ 4-5 জন খেলোয়াড়ের পিছনে, মানে প্রায় সবার পকেট খালি। ততক্ষণে খালি মানে একবার আক্ষরিক অর্থে খালি হয় না, বড় অ্যামাউন্টে আর খেলোয়াড় কেনার তৌফিক কারো নাই, কারণ আপনার তো বাজেট নির্ধারিত, আপনি যত রিটেইন করছেন, যত চুক্তিতে খেলোয়াড় কিনছেন, সেগুলো বাদে আপনার বার্ষিক বাজেটে যেটুকু বরাদ্দ আছে ওইটুকু আপনি সর্বোচ্চ ব্যয় করতে পারবেন। এখন যদি আপনি অলরেডি এই পরিমাণে টাকা আপনার বেরোয় যায়, মানে প্রথম দিন প্রথম সেট, ওখানে আবার সেট থাকে, প্রথম সেটেই উনি নিলামঘরে 150-200 কোটি রুপি ওড়ানোর ব্যবস্থা করে ফেলেন। এতে কি হয়, বাকিরা নিষ্প্রভ হয়ে যায়, বাকিরা তখন আর ওই উত্তেজনাটা দেখাইতে পারে না, যে সামান্য খেলোয়াড় কেনার জন্য তখন তারা ওই হু হু করে দাম বাড়াবে, যা লাগে লাগু করে কিনবো, তা আর হয় না। ফলে এইবার উনি শুরু করেন নিজের খেলোয়াড় কেনা। এবার উনি 4 কোটি, 3 কোটি, 2 কোটিতে ওনার পছন্দের সব খেলোয়াড় কিনতে থাকেন। নর্মাল নিলাম চললে যাদের রেট 10 কোটির উপরে যাওয়ার কথা ছিল, বা ওনার এই বছরের হাইয়েস্ট টার্গেট ছিল লোকেশ রাহুল, লোকেশ রাহুলরে উনি 14 কোটিতে কিনে ফেললেন। যদি উনি আগে ওইভাবে বাকিদের পকেটে টাকা বের করে না দিতেন, তাহলে লোকেশের রেট উঠে যেত 20 কোটি, কিন্তু 14 কোটির পর্যন্তই কেউ আর যাওয়ার অবস্থায় নাই, কারোর পকেটে আর 15 কোটি টাকা নাই, ওনার পকেটে 14 কোটি আছে। যারা ওনার কেনার দরকার ছিল 20 কোটি দিয়ে, সেটা উনি কিনে ফেললেন 14 কোটি দিয়ে। মানে মাস্টার মাইন্ড কেন বলতেছে যে একই সঙ্গে সে প্রতিপক্ষের টাকা শেষ করতেছে, নিজের টার্গেটেড প্লেয়ারকে কেনা নিশ্চিত করতেছে, এবং 3 নম্বর হচ্ছে সেই কেনাটা খুব কম দামে কেনা নিশ্চিত করতেছে, মানে এই জন্য তাকে চাণক্য বলা হচ্ছে। এখন আমি আবারও ডিসক্লেমার দিই যে এই পুরো গেমটা আসলে কি মিডিয়ার কল্পনা, দর্শকদের কল্পনা, না সত্যি উনি গেম খেলেন আমি জানি না, কারণ মিডিয়া ওনারে জিজ্ঞেস করছে তো উনি জাস্ট একটু হেসে দিয়ে বলছিলেন ইটস বিজনেস। তবে বিজনেস যে ব্যাপারে আমারও কোনো সন্দেহ নাই। এই যে বলছিলাম শুরুতে যে শ্রেয়াস আর ঋষভ পন্থরা কেন এত দাম পাইলো, সেটার একটু 2 লাইন ব্যাখ্যা দিব। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে ঋষভ পন্থ, উইথ ডিউ রেসপেক্ট, ঋষভ পন্থের ক্যারেক্টার হিসাবে আমি মনে করি সিনেমায়ও আমরা এরকম ক্যারেক্টার পাবো না। একটা তো কন্টেন্টও বানাইছি, একটু দেখে নিতে পারেন, যে ওই কোমা থেকে উঠে এসে একটা লোক এইভাবে সেঞ্চুরি করবে, এইভাবে ওই যে দিন পার্থে যে একটা অদ্ভুত শট করলো এটা আবার করবে, এটা তো স্বপ্নের ইয়ে। কিন্তু লাস্ট 3-4 বছর যদি আপনি দেখেন, ওই ইঞ্জুরি সিজনটা বাদ দিয়েও ঋষভ পন্থের কিন্তু টি-20তে বলার মতো কিছু নাই। ইভেন তার মানে স্লো ইনিংসের ফলে তার টিম আসে, এরকম ঘটনাও ঘটছে। ঋষভ কেন টি-20তে ভালো পারেন না,
গত 4-5 বছর, এটা নিয়েও প্রয়োজনে আমরা আলাদা একদিন কথা বলতে পারি। কারণ ঋষভ পান্তের ব্যাটিংয়ের কিছু প্রবলেম আছে, যে কারণে এটা হচ্ছে হাবিবুল বাশার কেন ওয়ানডের চেয়ে টেস্ট ভালো খেলতেন সেরকম একটা ব্যাপার। হাবিবুল বাশারের হাতে তো অনেক স্ট্রোক, তারপরেও কেন টেস্ট ভালো খেলতেন, ওয়ানডে ভালো খেলতেন না, এই মজাটা একদিন বলবো যে স্ট্রোক মেকারদের কী সমস্যা হয় টি-20-তে। তো যাই হোক, ঋষভ পান্ত কোনোভাবেই 27 কোটি পাওয়ার কথা না। ইভেন শ্রেয়াস আয়ারেরও আপনি দেখবেন স্ট্রাইক রেট, দুজনেরই স্ট্রাইক রেট বোধহয় 140 থেকে 50-এর মধ্যে। আজকাল তো টি-20তে মূল ব্যাপার হচ্ছে স্ট্রাইক রেট। আপনি যখন 100 ম্যাচ খেলে ফেলবেন, আপনার স্ট্রাইক রেট যদি 150-র উপরে না থাকে, আজকাল টি-20তেই আইপিএলে যারা ভালো খেলোয়াড় সবার স্ট্রাইক রেট 170-এর উপরে, মানে সেরা 10-এ বোধহয় 160-এর নিচে কেউ নাই। সেক্ষেত্রে আপনি 140-50 স্ট্রাইক রেট নিয়ে 23 লাখ 27 লাখ কীভাবে পান? এটা হচ্ছে ব্র্যান্ডিং। দুটো জিনিস থাকে, একটা হচ্ছে যে কিছু জিনিস, যেমন শ্রেয়াস আয়ারের ব্যাপারটা ছিল, কেকেআর এবং ওই যে যারা কিনলো ওদের দুজনের ক্যাপ্টেন দরকার ছিল। শ্রেয়াস আয়ার ডিফেন্ডিং ক্যাপ্টেন, কেকেআরে গতবার শিরোপা জিতেছে। যেহেতু কেকেআর ধরে রাখতে পারেনি, তারা ভাবছিল যে নিলামঘর থেকে কিনতে পারেনি, দাম অনেক বেড়ে গেছে। আলটিমেটলি ওরা কিনছে, দু দলেরই ক্যাপ্টেন দরকার ছিল। দু দলই মনে করছে যে কোনো ফরম্যাটেই খেলা হোক, একটা ভালো অনফিল্ড ক্যাপ্টেন অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। ফলে শ্রেয়াস আয়ার তবু যুক্তি দিয়ে, তাও আমি আসলে শুধু ক্যাপ্টেনের জন্য 23 কোটি রুপি, এটা একটু আজগুবি মনে হয়। আর ঋষভ পান্ত, তারাও ক্যাপ্টেন আর উইকেট কিপার খুঁজতেছিল। ঋষভ পান্তের যে পারফরমেন্স, যে অবস্থা, তাতে 27 কোটি রুপিটা খুব আজগুবি। তাহলে কেন নেয়? আমি তো বলতেছি ক্যাপ্টেন বা ঋষভ পান্ত কোনোটাই অত বেশি ভ্যালু করে না যে 23 কোটি। হ্যাঁ, 15 কোটি 16 কোটি হলে বুঝতাম যে ঠিক আছে, কিন্তু 27 কোটি 23 কোটি রুপির বাজারে দেন না। বা আপনি দেখছেন যে মিশেল স্টার্ক, প্যাট কামিন্সরা যখন ওরকম বড় বড় অঙ্ক পাচ্ছে, তারা কেউ কেউ ওই পারফর্ম করতে পারছে, বা তাদেরকে আগের সিজনের টি-20তে ওরকম পারফরমেন্স আছে নাই। তাহলে কেন কেনে হচ্ছে এই যে বিজনেস। কারণ এদের দিয়ে শুধু শিরোপা জেতাটাই এই আইপিএল দলগুলোর মূল লক্ষ্য না। পৃথিবীব্যাপী কোথাও ফ্রাঞ্চাইজি দলগুলোর মূল লক্ষ্য শিরোপা না। দেখেন, আমি একেবারে লেটেস্ট পরিসংখ্যান জানি না, কিন্তু একটা সময় পর্যন্ত জানতাম, যতদিন কেকেআর কোনো ট্রফি জেতে নাই, আইপিএল শিরোপা জেতে নাই, ততদিন পর্যন্ত কেকেআর কিন্তু সবচেয়ে বেশি স্পন্সর পেত, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট পেত, সবচেয়ে দামি দামি তারকা কিনত। তারপরে শাহরুখ খানের রেড চিলি এন্টারটেনমেন্ট বা শাহরুখ খান কখনো উৎসাহ হারায় নাই। শিরোপা তো জিততেছে না, তারপরেও কেন উৎসাহ হারায় নাই? কারণ হচ্ছে ব্র্যান্ডিং। এই যে ব্র্যান্ডিং তৈরি করতেছে তারা, দুনিয়ার সব বড় বড় খেলোয়াড় কিনতেছে, ওদের বিলবোর্ড হচ্ছে, ওদের নিয়ে বড় বড় টিভিসি হচ্ছে। এই টিভিসিতে এই ব্র্যান্ডিংয়ে যখন আপনার লোগোটা যাবে, যখন নোকিয়ার লোগোটা যায়, নোকিয়ার কি মাইলেজ আসে। ফলে সবসময় ব্যাপারটা শুধু পারফরমেন্সের না, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তো নাই, বা ইউরোপিয়ান ফুটবলে ওই জিনিসটা আছে, এই মজাটা আছে যে সব দল শিরোপা জিততে মাঠে নামে না। টটেনহাম শিরোপা জিততে মাঠে নামে না, ওরা জায়ান্ট কিল করতে নামে। অবশ্য শুনলে হসপাররা আমার পিটাইতে পারে, আর ইদানিং 2-1 বছরে মনে হচ্ছে যে ওদেরও শিরোপা জেতে একটা টার্গেট হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি টটেনহাম কোনো কালে, মানে এই আধুনিক যুগে যে সময় তারা জিতছে, সে সময় তো জিতছে। এরকম প্রচুর দল আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ চাইলে পারে না বড় ইনভেস্টর নিয়ে, আরবের কোনো শেখরে নিয়ে চ্যাম্পিয়ন করার মতো দল বানাইতে। 4-5টা ভালো তারকা কিনে সিমিওনের রাতে দিলেই তো লা লিগা জেতা কনফার্ম হয়ে যায়। ওদের জেতাটা মূল চ্যালেঞ্জ না, ওদের চ্যালেঞ্জ হচ্ছে জুনিয়র খেলোয়াড় কিনবো, কিনে বেচে বিজনেস করব, ব্র্যান্ডিং করব, স্পন্সর থেকে ব্যবসা করব, লিগের মতো থাক। জিতবো হচ্ছে কোপা দেল রে, ওদের টার্গেট থাকে কোপা দেল রে। ওর একটা ট্রফি জিততে পারলে ম্যাজিক, টাকাই টাকা, ডলারই ডলার। এই হচ্ছে সব জায়গার বিজনেস। ওই যে কিরণ কুমার বলে না, ইটস বিজনেস, অ্যাকচুয়ালি ইটস বিজনেস। আইপিএল নিয়ে অত ক্রিকেট খুঁজেন না, বিজনেস খোঁজেন। সবাই ভালো থাকেন, আর এই ধুম ধাড়াক্কা উপভোগ করেন। দেখেন কয়দিন ভালো লাগে জানি না। সবাই ভালো থাকবেন।